আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি অংশে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, শুধু প্রিলিমিনারি না, প্রিলিমিনারি এবং ভাইবা দুটো অংশের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হলো প্রিলিমিনারি অংশে তোমরা যারা বাংলাদেশ অ্যাফেয়ার্সে তোমাদের একটু শেয়ার করে নিন। বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারিতে আসে এবং একই সাথে যে প্রশ্নগুলো বিশেষ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। আচ্ছা, সিভিল সার্ভিস পরীক্ষার তো সবাই একটু পার্টিসিপেট করবা, একটু শেয়ার দিয়ে নি, তোমরা প্রত্যেকে একটু শেয়ার দিবা। প্রথম প্রশ্নটি আছে, খেয়াল করো, যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? এই প্রশ্নটি কিন্তু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, বিশেষ করে সামনে যারা বিশেষ পরীক্ষা দিবা, 47তম বিশেষ এবং আগামীতে 48তম বিশেষ বা অন্যান্য যে বিশেষগুলো আছে। একই সাথে এই প্রশ্নটা বিশেষ ভাইবা বোর্ডেও কিন্তু প্রশ্নটি করার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের মধ্যে প্রথম আনসারটি কে দিতে পারো, একটু কমেন্টটা একটু দেখতে চাই। হ্যাঁ, এমদাদুল হক মিলন, ওয়ালাইকুম আসসালাম। এমদাদুল হক, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এমদাদ, একটু কমেন্ট করো যে তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে আমাকে জানাও। তাহলে প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? দেখি কার কমেন্ট আগে আসে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? আচ্ছা, এটার উত্তর এখন পর্যন্ত কারোর কাছ থেকে আমি পাইনি, অপেক্ষামান আমি, তারপরে একটু বলে দিচ্ছি। প্রথমত, আমরা যদি বাংলাদেশের কথা দেখি, তাহলে আজকের আলোচনাটা মূলত 47 বিসিএস এবং 48 বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর জন্যই মূলত আলোচনা, যদিও এই প্রশ্নগুলো এখান থেকে ভাইবা বোর্ডেও কিন্তু করার সম্ভাবনা রয়েছে। তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর, হ্যাঁ এমদাদ, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? অপশন ছিল প্রধানমন্ত্রী, অপশন ছিল প্রতিরক্ষা মন্ত্রী, অপশন ছিল অ্যাটর্নি জেনারেল, এরপর অপশন ছিল কোনোটি নয়। প্রথমত প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশের ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনী বলতে আমরা কোন বাহিনীকে বুঝি বা কোন কোন বাহিনীকে বুঝি? মনে রাখবা যে প্রতিরক্ষা বাহিনী বা ডিফেন্স ফোর্স বলতে বাংলাদেশের 3টি বাহিনীকে বোঝায়। একটা হচ্ছে বাংলাদেশ আর্মি, একটা হচ্ছে বাংলাদেশ নেভি এবং একটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স। এই 3টি বাহিনীকে বলা হয় ডিফেন্স ফোর্স, যাকে বলা হয় প্রতিরক্ষা বাহিনী। একই সাথে এই 3 বাহিনীকে বলা হয় আর্ম ফোর্স, বাংলায় বলা হয় সশস্ত্র বাহিনী। এই যে 3 বাহিনী, এই 3 বাহিনী হচ্ছে আর্মি বা সেনাবাহিনী, নেভি বা নৌবাহিনী এবং এয়ারফোর্স বা বিমান বাহিনী। এই 3 বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সভেরেন্টি রক্ষা করা বা সার্বভৌমত্ব রক্ষা করা। তাহলে যে বাহিনী অত্যাধুনিক অস্ত্র সজ্জায় সজ্জিত এবং দেশ রক্ষায় নিয়োজিত, কিংবা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার দায়িত্বে নিয়োজিত, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত, এমন বাহিনীকে বলা হয় প্রতিরক্ষা বাহিনী বা এমন বাহিনীকে বলা হয় সশস্ত্র বাহিনী। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে 3 বাহিনী, আর্মি, নেভি এবং এয়ারফোর্স বা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3 বাহিনী যিনি সর্বাধিনায়ক, ইংলিশে বলা হয় সুপ্রিম কমান্ডার, সেই সুপ্রিম কমান্ডার কি আলটিমেটলি প্রতিরক্ষা মন্ত্রী? না, প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। তিনি কখনো তিন বাহিনীর প্রধান নন, অর্থাৎ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর তিনি প্রধান নন, তিনি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান। এরপরে এমদাদ আনসার করছে হচ্ছে, আচ্ছা এরপরে আমরা 3 নম্বর অপশনটা যদি দেখি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কিন্তু না, অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষে যিনি আইনি সহায়তা দিয়ে থাকেন, অর্থাৎ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কিংবা সরকারের প্রধান আইন কর্মকর্তা। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। তাহলে অ্যাটর্নি জেনারেলের পরিচয় হচ্ছে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা সরকারের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, এবং তিনি সরকারের নির্বাহী বিভাগের অঙ্গ। এখান থেকে বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে যে অ্যাটর্নি জেনারেল তিনি কি সরকারের বিচার বিভাগের অঙ্গ? না, তিনি সরকারের নির্বাহী বিভাগের অঙ্গ, অর্থাৎ এক্সিকিউটিভের অঙ্গ। কারণ সরকার বা রাষ্ট্রের 3টি মেইন অর্গান থাকে, একটা হচ্ছে এক্সিকিউটিভ মানে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, এরপরে লেজিসলেচার মানে আইন বিভাগ, এরপরে হচ্ছে জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। এটা 44 বিসিএস ভাইভা বোর্ডেও কিন্তু প্রশ্নটি করছে, রাষ্ট্রের বা সরকারের অঙ্গ কয়টি এবং কি কি। তো রাষ্ট্রের বা সরকারের অঙ্গ 3টি, একটা কি, একটা হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, একটা আইন বিভাগ, এবং আরেকটা হচ্ছে যে বিচার বিভাগ। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের কিংবা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সে সুবাদে অ্যাটর্নি জেনারেল কিন্তু বিচার বিভাগের অংশ না, অ্যাটর্নি জেনারেল কিন্তু আইন বিভাগের অংশ না, অ্যাটর্নি জেনারেল কিন্তু নির্বাহী বিভাগের অংশ, এবং তার পরিচয় হচ্ছে তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তিনি কিন্তু এই প্রতিরক্ষা বাহিনীর প্রধান নন। এবার আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশ যেহেতু একটি গণপ্রজাতান্ত্রিক দেশ, বাংলাদেশের যিনি সরকার প্রধান তাকে বলা হয় প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর পরিচয় হচ্ছে তিনি 5 বছর মেয়াদে দায়িত্ব পালন করেন, এবং তিনি ক্যাবিনেটের হেড, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকে, সে মন্ত্রী পরিষদ প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। এবং প্রধানমন্ত্রী তিনি সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, এবং নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান হিসাবে তিনি ক্ষমতার চর্চা করেন। যদিও নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি, তবে প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। অনেক সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশে ট্র্যাডিশনালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, এই মন্ত্রীর দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী গ্রহণ করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী একই সাথে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন এবং একই সাথে প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কাজেই আনসার কিন্তু এখানে এটি না। তাহলে 4টা উত্তরের মধ্যে সঠিক আনসার কোনটি? সঠিক আনসার কোনটি নয়। হ্যাঁ, আপেল মিয়া কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। তাহলে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রী না, এরপরে প্রধানমন্ত্রী না, অ্যাটর্নি জেনারেল না, তাহলে থাকে কোনটা? সেটা হচ্ছে কোনোটি নয়। তাহলে এখানে আনসার কিন্তু কোনোটি নয়। এবার যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে, উত্তর তো কোনোটি নয়, অর্থাৎ নান অফ দেম, নট ডিফেন্স মিনিস্টার, নট অ্যাটর্নি জেনারেল, নট প্রাইম মিনিস্টার। তাহলে সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটি হবে যে রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির আগে আমরা যে শব্দটি ব্যবহার করব সেই শব্দটি হচ্ছে মহামান্য, মহামান্য রাষ্ট্রপতি। এখন যদি আমাদের বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নটি আসে যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে, কিংবা বাংলাদেশের 3 বাহিনীর প্রধানকে, কিংবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে, কিংবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারকে, বা বাংলাদেশের আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডারকে, তাহলে উত্তর হবে হিজ এক্সিলেন্সি আওয়ার অনারেবল প্রেসিডেন্ট, আমাদের মহামান্য রাষ্ট্রপতি। আশা করছি প্রত্যেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন তোমাদের আরেকটা ইনফরমেশন বলে রাখি, আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী আমরা বাংলাদেশের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু এক একটা ওয়ার্ড আমরা ইউজ করব, অ্যাড্রেস করব। যেমন আমরা প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ যে কোনো মন্ত্রী হলে পারে, যে কোনো মন্ত্রী হলে পারে, মন্ত্রী হলে সেই মন্ত্রীর ক্ষেত্রে আমরা শুধু মন্ত্রী না, মন্ত্রী বলি, তারপরে প্রতিমন্ত্রী বলি, প্রতিমন্ত্রী, মন্ত্রী, তারপরে উপমন্ত্রী, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি অ্যাড্রেস করব সেই ওয়ার্ডটি হচ্ছে মাননীয়। তাহলে মাননীয়, তাহলে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই শব্দগুলোকে আমরা অ্যাড্রেস করব মাননীয় হিসেবে। অনেক সময় বিশেষ ভাইভা বোর্ডে প্রশ্নটি করা হয় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সম্বোধন করেন। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা কি বলবো? মাননীয়। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা বলবো মহামান্য। একই সাথে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবার ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করব সেটি হচ্ছে মাননীয়। তাহলে প্রতিরক্ষার মন্ত্রীর ক্ষেত্রে আমরা কি বলবো? মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী। একই সাথে
অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাড্রেস করব মাননীয়, অর্থাৎ মাননীয় অ্যাটর্নি জেনারেল। তারপরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করব কি মাননীয় প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করব, একটু আগে তোমাদেরকে আমি বলেছি, একটু কমেন্ট করো তো দেখি তোমরা নিশ্চিত হয়েছো কিনা আমি যেটা বলেছি। রাষ্ট্রপতিকে আমরা কোন ওয়ার্ড দিয়ে অ্যাড্রেস করব, রাষ্ট্রপতিকে আমরা কি ওয়ার্ড দিয়ে অ্যাড্রেস করব? এমদাদ, এমদাদ কমেন্ট করছো মাননীয়, এমদাদ কমেন্ট করছো মাননীয়। হ্যাঁ, তোমরা বাকি যারা ক্লাস করছো বাকি একটু কমেন্ট করো তো দেখি আমরা রাষ্ট্রপতিকে কি নামে অ্যাড্রেস করব। রাষ্ট্রপতিকে একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, রাষ্ট্রপতিকে আমরা কি হিসেবে অ্যাড্রেস করব? রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব, এখনো কমেন্টটা পাইনি তোমাদের কাছ থেকে। রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব কি হিসাবে বলো? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি, তোমরা জানো যে আমি কিন্তু কম্বাইন্ড প্রিপারেশন তোমাদের মানে কম্বাইন্ডলি তোমাদের প্রিপেয়ার করি, অর্থাৎ এখান থেকে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে তোমার বিশেষ ভাইভাতে জিজ্ঞাসা করবে। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব, একটু কমেন্টটা তোমাদের একটু দেখি। দেখি একটু কমেন্টটা দেখিনি। হ্যাঁ, না, রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব কি হিসাবে, রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব কিভাবে সেটা একটু বলো। রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব হচ্ছে মহামান্য। ভেরি গুড, রিয়াদ কমেন্ট করছো, এমদাদ কমেন্ট করছো। তাহলে রাষ্ট্রপতিকে আমরা অ্যাড্রেস করব হচ্ছে মহামান্য হিসাবে, মহামান্য। এই মহামান্য হিসাবে আমরা রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করব। আরেকটি কথা মনে রাখবা, এই মহামান্য অ্যাড্রেস করি শুধু রাষ্ট্রপতিকে না, মহামান্য অ্যাড্রেস করবো আমরা সুপ্রিম কোর্টকে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে, একটা হাইকোর্ট বিভাগ, একটা আছে আপিল বিভাগ। এই হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ উভয়কেই কিন্তু আমরা অ্যাড্রেস করব মহামান্য, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, অথবা মহামান্য হাইকোর্ট বিভাগ বা মহামান্য আপিল বিভাগ। তাহলে মহামান্য শব্দটি আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করব, একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং একটা হচ্ছে আপিল বিভাগ। আচ্ছা, তোমরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি এবং এগুলো তোমাদেরকে কম্বাইন ভাবে। তাহলে আমরা যে কথাটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে মহামান্য শব্দটি আমরা ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে? মহামান্য, এই মহামান্য। এখন আসো, এই মহামান্য এবং মাননীয়, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, স্যার এই মহামান্য এবং মাননীয় এই দুটা শব্দের মধ্যে আসলে পার্থক্যটা কি? তো মনে রাখবা, মহামান্য অর্থ হচ্ছে যে যাকে মান্য করা অবশ্যই কর্তব্য, অর্থাৎ যাকে তোমাকে অবশ্যই মান্য করতে হবে সেই ক্ষেত্রে বলা হয় মহামান্য। আর যাকে মান্য করা উচিত তাকে বলা হয় মাননীয়। তাহলে যাকে মান্য করা উচিত তাকে বলা হয় মাননীয়, আর যাকে মান্য করা অবশ্যই উচিত, অবশ্যই কর্তব্য, তাকে বলা হয় মহামান্য। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, এর উপর কোনো কোর্ট নেই, তার কথা মানতেই হবে। এরপরে বাংলাদেশের যিনি হেড অফ স্টেট, একই সাথে হেড অফ এক্সিকিউটিভ নির্বাহী প্রধান এবং রাষ্ট্রের প্রধান মহামান্য রাষ্ট্রপতি, তার উপর আর কোনো ব্যক্তি নেই। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সবার আগে প্রোটোকল পাবে মহামান্য রাষ্ট্রপতি। তাহলে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট বিভাগ, মহামান্য আপিল বিভাগ। আর মাননীয়র ক্ষেত্রে আমরা কাকে কাকে বলছি? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধান বিচারপতি, তারপরে মাননীয় অ্যাটর্নি জেনারেল, তারপর ইউনিভার্সিটির যে ভিসি গুলো আছেন, মাননীয় ইউনিভার্সিটি ভিসিকে আমরা কি বলি? মাননীয় চ্যান্সেলর। পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মাননীয়। একটা মিনিট। এরপরে পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তাকে আমরা বলবো মাননীয়। আর পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির যিনি সদস্য তাকে আমরা বলবো বিজ্ঞ। তাহলে এই শব্দগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো এবং এগুলো আমরা নোট করে ফেলবো। আমাদের শুধু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার জন্যই না, এটা বিশেষ প্রিলিমিনারি এবং বিশেষ ভাইবা সব ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে বা জিজ্ঞাসা করা হবে। তাহলে তোমরা একটু প্রত্যেকে একটু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকে একটু শেয়ার করবা। আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু কমেন্ট করো তোমরা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব, একটু কমেন্ট করো প্রত্যেকে। হ্যাঁ,
আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, প্রত্যেকে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, প্রত্যেকে ক্লিয়ার কিনা। এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, নিম্নের কোন দেশটি আলাদা? দেখি এটার কমেন্টটা আগে কার কাছ থেকে পাই দেখি। হ্যাঁ, একটু তোমরা কমেন্ট করো। একটু মিনিট, একটু 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 ওয়েট করো। হুম, প্রশ্নটা হচ্ছে নিম্নের কোন দেশটি আলাদা? বলো দেখি কে কমেন্টটা করতে পারছো। হুম, আচ্ছা, মহামান্য হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক হবে স্যার? না না, জব সিকার তুমি কমেন্ট করছো যে মহামান্য শব্দটি কিন্তু হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা কিন্তু আনসার হবে না। মহামান্য শব্দটি শুধুমাত্র দুই জায়গায় হবে, একটা হচ্ছে রাষ্ট্রপতি এবং একটা হচ্ছে প্রধানমন্ত্রী। আবার কিন্তু কথাটা আবারও বলছি, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট। মহামান্য কথাটা হবে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট, এছাড়া মহামান্য শব্দটি আর কারো ক্ষেত্রে হবে না। আচ্ছা, এবারে এবার আমরা একটু আনসারটা দেখি যে নিম্নের কোন দেশটি আলাদা। আচ্ছা, প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করে দিব। আবারও বলছি, আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি, একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, আমরা একটু খুব সহজভাবে আনসারটি দেখব যে নিম্নের কোন দেশটি আলাদা। আলাদা বলতে চারটা দেশের মধ্যে কোন দেশটি একটু অন্যরকম বা কোন দেশটি একটু ব্যতিক্রম, তাই না? এটাকে বোঝাচ্ছে কোন দেশটি আলাদা। আচ্ছা, এবার যদি আমরা একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করি, তাহলে চারটা দেশের মধ্যে ডিফারেন্সটা কি? একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো কোন দেশটি আলাদা, তাই না? আচ্ছা দেখো, খুব সহজ উত্তর। এই যে ব্রিটেন, এটা কিন্তু ইউরোপ মহাদেশের দেশ। ব্রিটেন হচ্ছে ইউরোপ মহাদেশের দেশ। ফ্রান্স, এটা ইউরোপ মহাদেশের দেশ। পর্তুগাল, এটাও ইউরোপ মহাদেশের দেশ। আর চিলিটা কি বলতো?
কি আগে কমেন্টে করতে পারো চিলি কোন মহাদেশের দেশ? বলো চিলি কোন মহাদেশের দেশ? বলো চিলি কোন মহাদেশের দেশ? কমেন্টটা কি আগে করতে পারো দেখি, বলো চিলি কোন মহাদেশের দেশ? চিলি, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা মহাদেশের দেশ। তাহলে তিনটা দেশই কিন্তু ইউরোপের দেশ, আর চিলি কিন্তু দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা মহাদেশের দেশ। সে সুবাদে কোন দেশটি আলাদা? এর উত্তর কি হবে? এর উত্তর পরিষ্কারভাবে আমরা বলতে পারছি যে উত্তর হবে হচ্ছে চিলি। তাহলে কেন চিলি হবে? কারণ চিলি হলো এখানে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, আর বাকি যে তিনটা দেশ সে তিনটা দেশ কিন্তু ইউরোপ মহাদেশের দেশ। সে কারণে এখানে উত্তরটা হবে চিলি। আবার চিলি যে আরেকটা কারণে আলাদা, সেটি হচ্ছে যে চিলি হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র বা চিকন রাষ্ট্র হচ্ছে চিলি। সেটি কিন্তু এখানে চিলিকে আলাদা করেনি, চিলিকে আলাদা করেছে চিলি হচ্ছে ভিন্ন মহাদেশের দেশ, অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন এবং পর্তুগাল এই তিনটা দেশ ইউরোপ মহাদেশের, আর চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা মহাদেশের দেশ। এই জন্য চিলি এখানে আলাদা। প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও, ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমি একটু দেখে নিই তোমাদের কমেন্টগুলো। আচ্ছা, হ্যাঁ দক্ষিণ আমেরিকা, হ্যাঁ লিমা কমেন্ট করছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জব সিকার কমেন্ট করছো, তারপরে মর্জিনা কমেন্ট করছো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম মর্জিনা, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে সেটি হচ্ছে, এখন দেখো তোমাদেরকে কিন্তু আগামীতে বিসিএস এর চাকরি পাওয়াটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই জন্য চ্যালেঞ্জিং হবে কারণ আগামীতে বিসিএস পরীক্ষায় চাকরিটি পাওয়ার ক্ষেত্রে তোমাকে অধিকতর স্মার্ট হতে হবে, এবং তোমাকে এখানে সমস্যার সমাধান সহ এখানে অ্যানালাইটিক্যাল বিষয়টি সম্পর্কে তোমাকে একদম ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে। তোমাকে ধরো ভাইভা বোর্ডে বলা হলো যে ঠিক আছে তোমার সামনে আমি তিনটা দেশ বা চারটা দেশের নাম বললাম, তোমাকে আমি চারটা দেশের নাম বলবো, এই চারটা দেশের মধ্যে কোন দেশটি একটু পৃথক এবং কেন পৃথক? ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল এবং চিলি। তাহলে এটা কিন্তু মেন্টাল অ্যাবিলিটি। তাহলে উত্তর কি হবে? যে স্যার চিলি। কেন আলাদা? স্যার বাকি তিনটা দেশ হচ্ছে ইউরোপ মহাদেশের, আর চিলি হচ্ছে ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশের, এই জন্য চিলি দেশটি আলাদা। এরপর তোমাকে প্রশ্ন করতে পারি যে চিলি দেশটির বৈশিষ্ট্যটা কি বলতো, স্পেশালি এর বৈশিষ্ট্যটা কি? স্যার চিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র বা পৃথিবীর সবচেয়ে চিকন রাষ্ট্র। তো তোমাদেরকে আমি যে টপিকটা যেভাবে পড়াই, বিশেষ প্রিলিমিনারি, বিশেষ ভাইবা, বিশেষ লিখিত কম্বাইন্ড ভাবে পড়াই, এবং এই তথ্যগুলো তোমরা যে কোনো জায়গায় প্রিলিমিনারি কিংবা বিশেষ লিখিত কিংবা বিশেষ ভাইবা, অবশ্যই এই তথ্যগুলো বিশেষ প্রিলিমিনারি এবং বিশেষ ভাইবাতে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, আমি অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে পড়াই না, ট্র্যাডিশনালি পড়াই না, আমি তোমাদেরকে একটু আলাদাভাবে পড়ানোর চেষ্টা করি। প্রত্যেকের কাছে একটু হাম্বল রিকোয়েস্ট থাকবে, কি করবা, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যদি আমি যাই, দেখো নিম্নের কোন দেশটি অন্যরকম, দেখি এবার আনসারটা করতে পারো কিনা দেখি তো। নিচের কোন দেশটি অন্য রকম, দেখি কে আনসারটা করতে পারো। নিচের কোন দেশটি অন্য রকম? হ্যাঁ দেখি কার কাছ থেকে আনসারটা আগে আসে, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আচ্ছা, মর্জিনা আনসার করছো কসোভো। এখন মর্জিনা তোমার লজিকটা বলো, নিচের কোন দেশটি অন্য রকম? আচ্ছা দেখো, আমরা অন্য রকম বলতে আমরা কি বুঝি, দেখো এই যে চীন, আমরা আগের প্রশ্নের উত্তরের সাথে এটা মিলাতে গেলে হবে না।
আগে তো আমরা মহাদেশ থেকে আলাদা করেছি, তাই না? এখন এক্ষেত্রে ডিফারেন্সটা কি খেয়াল করে দেখো, এখানে চীন সে কিন্তু এশিয়া মহাদেশের দেশ, এই জাপান কিন্তু এশিয়া মহাদেশের দেশ, ইতালি ইউরোপ মহাদেশের দেশ, আর কসোভো কিন্তু ইউরোপ মহাদেশের দেশ। তাহলে আলটিমেটলি দুটো ইউরোপের দেশ আর এই দুটো কিন্তু এশিয়ার দেশ। তাহলে আনসার তো যে কোনো একটা হবে। এমন যদি হতো যে তিনটা ইউরোপের দেশ আর একটা এশিয়ার দেশ, তাহলে আনসার হতো এশিয়ার দেশ যেটি সেটি, বা চারটার মধ্যে তিনটা এশিয়ার দেশ একটা ইউরোপের দেশ, তাহলে যেটা ইউরোপের দেশ সেটা আনসার হতো। এখানে এশিয়ার দুইটা ইউরোপের দুইটা, তাহলে সঠিক আনসারটি খুঁজবার জন্য আমাদের কি খেয়াল করতে হবে? দেখো আমরা যদি দেখি যে এই যে চীন, সে চীন কিন্তু জাতিসংঘের মেম্বার, চীন হচ্ছে স্বাধীন দেশ। জাপান, সে জাপান কিন্তু জাতিসংঘের মেম্বার, জাপান স্বাধীন দেশ। ইতালি ইউএন বা জাতিসংঘের মেম্বার, ইতালি স্বাধীন দেশ। বাট কসোভো সে স্বাধীন দেশ বাট নট মেম্বার অফ ইউএন, অর্থাৎ কসোভো কিন্তু এখানে জাতিসংঘের মেম্বার না। তাহলে চারটা উত্তরের মধ্যে একমাত্র কসোভো সে ইন্ডিপেন্ডেন্ট স্টেট বাট নট মেম্বার অফ ইউএন। অন দ্য আদার হ্যান্ড জাপান, চীন এবং ইতালি এই তিনটি রাষ্ট্রই কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট এবং ইউএন মেম্বার। এই জন্য এখানে সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে এখানে কসোভো। তাহলে আনসারটি যারা কসোভো করেছো তাদের আনসারটি সঠিক হয়েছে। এখানে সঠিক আনসারটি কি হবে? সঠিক আনসারটি হবে এখানে কসোভো। সঠিক আনসারটি কসোভো, হ্যাঁ। তাহলে সঠিক আনসারটি হবে এখানে কসোভো। প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, তথ্যটি ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো প্রত্যেকে ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে আমি পরবর্তী প্রশ্নে যাব। এর পরবর্তী প্রশ্নটি খেয়াল করে দেখো, 26 মার্চ আমাদের কি দিবস? বলো দেখি, এই কমেন্টটা কি আগে করতে পারো? 26 মার্চ আমাদের কি দিবস? হ্যাঁ, 26 মার্চ আমাদের কি দিবস, এটা এই কমেন্টটা আগে কে করতে পারবা? 26শে মার্চ আমাদের কি দিবস? আচ্ছা, তোমরা ক্লিয়ার কিনা? আলোচনাগুলো প্রত্যেকে একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও প্রত্যেকে ক্লিয়ার কিনা। আচ্ছা, উত্তর হচ্ছে স্বাধীনতা দিবস। এখানে অপশন কি ছিল? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, খ ও গ উভয়ই। আচ্ছা, সঠিক আনসারটা হবে জব সিকার। সঠিক আনসারটা হবে খ এবং ঘ উভয়ই, মানে গ উভয়। ইয়েস, এখানে সঠিক আনসারটা হচ্ছে এই যে 26শে মার্চ। এই 26শে মার্চ কিন্তু আমাদের বিজয় দিবস না। 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং 26শে মার্চ হচ্ছে আমাদের জাতীয় দিবস। যেহেতু চারটা উত্তরের মধ্যে দুটোই আছে আর অপশন ঘতে কি আছে? খ এবং গ উভয়ই, কাজে এখানে সঠিক আনসারটা হবে খ এবং গ উভয়ই। তাহলে আমরা যদি একটু ক্লিয়ারলি একটু জানার চেষ্টা করি, তাহলে 21 ফেব্রুয়ারি, প্রথমে আমাদের যদি বলা হয় 21 ফেব্রুয়ারি, প্রত্যেকে একটু নোট করো। তোমাদের এই তথ্যগুলো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায়, বিশেষ ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমি তোমাদেরকে কম্বাইন ভাবে প্রস্তুত করি। তাহলে প্রথম তথ্য হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের দুইটা দিবস, একটা হচ্ছে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, আর আমরা পালন করি প্রথমত এটিকে মহান শহীদ দিবস হিসাবে, এবং একই সাথে ইউনেস্কোর সদস্য হবার কারণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এখন খেয়াল করে দেখো তোমাদের 21 ফেব্রুয়ারি কি দিবস, এটা যদি বিশেষ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, বলো তো 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী কি দিবস হিসাবে পালিত হয়? স্যার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। প্রশ্নটি ভালো করে খেয়াল করো, যদি প্রশ্ন করা হয় বলো তো 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী কি দিবস হিসাবে পালিত হয়, বা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে কি দিবস হিসাবে পালিত হয়? স্যার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এরপর যদি প্রশ্ন করা হয় বলো তো 21 ফেব্রুয়ারি আমরা কি দিবস হিসাবে পালন করি? স্যার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে আমরা বলতে বাংলাদেশের মানুষ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে,
আর বাংলাদেশ বাদে বিশ্বের অন্যান্য দেশগুলো পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তাহলে দেখো, এই তথ্যগুলো তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা আসতে পারে, এই তথ্যগুলো তোমাদের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, সেটি বিসিএস এর ভাইভা হতে পারে, প্রাইমারি ভাইভা হতে পারে, এনটিআরসি এর ভাইভা হতে পারে। যেহেতু আমি বিসিএস এর ভাইভা পড়াই, প্রাইমারি ভাইভা পড়াই, এনটিআরসি ভাইভা পড়াই, গভর্নমেন্ট জবের চাকরি প্রার্থীদেরকে আমি ভাইভা পড়াই, কাজে তোমাদের এই প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে। প্রত্যেকে একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। তারপরে এই যে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কোন সংস্থা স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটির হেডকোয়ার্টার্স ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটি এই ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং বিশ্বব্যাপী সর্বপ্রথম 2000 সাল থেকে আন্তর্জাতিকভাবে এটি পালিত হয়। আচ্ছা, এবার তোমরা একটু কমেন্ট করো জিনিসগুলো ক্লিয়ার কিনা। তোমাদের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। খুবই এক্সক্লুসিভ তথ্য কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি, খুবই এক্সক্লুসিভ তথ্য এগুলো। আচ্ছা আচ্ছা, এবার পরবর্তী যে তথ্যটি যদি তোমাদেরকে আমি বলি, দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এই যে 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর আমাদের কি দিবস? 16 ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস। এগুলো আমরা অনেকে জানি না, আমরা শুধু বলি কি এটা হচ্ছে আমাদের বিজয় দিবস, অর্থাৎ আমাদের ভিক্টোরি ডে, কিন্তু না, এটা হচ্ছে যে 16 ডিসেম্বর হচ্ছে আমাদের কি, আমাদের মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস। তাহলে প্রত্যেকটা তথ্য দেখো, আমি তোমাদেরকে একটু আলাদাভাবে পড়াচ্ছি। একটু কমেন্ট করো তো তোমরা তথ্যগুলো একটু আলাদাভাবে জানছো কিনা, একটু কমেন্ট করো তো। এভাবে তোমরা কখনো এগুলো এভাবে তোমরা কখনো পড়োনি বা আগে কখনো এভাবে চিন্তা করোনি। তাহলে 1971 সালে 16 ডিসেম্বর আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছি এবং আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি, আলটিমেট ভিক্টোরি অ্যাচিভ করেছি। সেই কারণে এই 16 ডিসেম্বর হচ্ছে আমাদের কি দিবস, এটা হচ্ছে আমাদের মহান বিজয় দিবস। একই সাথে এই তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী, তারা হচ্ছে আমাদের শত্রু, তাদের হাত থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। সে কারণে এই দিনটি একই সাথে কিন্তু শত্রু মুক্ত দিবস, অর্থাৎ 16 ডিসেম্বর হচ্ছে আমাদের মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস। তাহলে তোমাকে যদি ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়, বলো তো দেখি 16 ডিসেম্বর আমাদের কি দিবস? স্যার, মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস। কেন মহান বিজয় দিবস ও শত্রু মুক্ত দিবস, তার উত্তর তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। এরপরে যে তথ্যটি, সেটি হচ্ছে যে 26শে মার্চ। এই যে 26শে মার্চ, এই 26শে মার্চ আমাদের কি দিবস? আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 26শে মার্চ হচ্ছে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 26শে মার্চ কখনো বলবা না স্বাধীনতা দিবস, তোমরা কি বলবা? 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। তাহলে এই তথ্যগুলো আমরা কিভাবে পড়বো, কেন পড়বো? এই তথ্যগুলো আমরা পড়বো বিশেষ পরীক্ষা সহ যে কোনো পরীক্ষার চাকরির জন্য, এবং এটি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য তথ্যগুলো গুরুত্বপূর্ণ না। এই তথ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি, বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা। বিশেষ করে বিশেষ ভাইবার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রিলিমিনারির জন্য। আচ্ছা, হ্যাঁ, এই যে ভেরি গুড, তোমরা কমেন্টগুলো করতেছো, খুব সুন্দর। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার একটু সময় লাগছে, সে কারণে আমি একটু 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 আমরা আচ্ছা,
এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, তাহলে আমরা আজকে কয়টা প্রশ্ন সলভ করলাম? আমরা প্রশ্ন সলভ করলাম হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, তারপর নিম্নের কোন দেশটি আলাদা, নিম্নের কোন দেশটি অন্যরকম, তিনটা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 26শে মার্চ আমাদের কি দিবস। আর আজকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের, এবার বলো যে কোন দায়িত্বে ছিলেন, দেখি তোমাদের কমেন্টে কার আগে আসে। আজকে আমরা পাঁচটা প্রশ্ন সলভ করব, 5টা প্রশ্ন সলভ করব। এবং হ্যাঁ, মর্জিনা কমেন্ট করছো জি স্যার আলাদাভাবে শিখতেছি। হ্যাঁ, তোমাদের প্রত্যেক দিনই কিন্তু আমার তথ্যগুলো একটু আলাদাভাবে তোমাদেরকে আমি পড়াবো। বলো এবার, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সবগুলোই। দেখি কে কমেন্ট আগে করতে পারো, দেখি। মর্জিনা কমেন্ট করছো অস্থায়ী রাষ্ট্রপতি। তারপরে আর বাকিদের কি অবস্থা, একটু ওয়েট করি দেখি বাকিদের কি অবস্থা, একটু দেখি। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখব যে 1971 সালের 26শে মার্চ এদিন আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিই, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে 1971 সালের 26শে মার্চ। আচ্ছা, আপেল কমেন্ট করছে উপরাষ্ট্রপতি, শওকত কমেন্ট করছে ডি। আচ্ছা, আমরা দেখি কোন আনসারটি কারেক্ট আনসার। এটা কিন্তু তোমার বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে এবং এটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। তাহলে 1971 সালের 26শে মার্চ আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে, দিয়ে চূড়ান্তভাবে আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি। এবার এই 26শে মার্চ কিন্তু আমাদের দৃষ্টিতে বা আমাদের পক্ষে বা আমাদের মতে এটা কিন্তু একটা স্বাধীন ভূখণ্ড বা স্বাধীন দেশ বাংলাদেশ, কিন্তু পাকিস্তানি ভূখণ্ড কিন্তু আমাদের এই বক্তব্যটি মানেনি। অর্থাৎ পাকিস্তান বলছে যে না, আমরা তাদের অধীন, কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা কিন্তু স্বাধীন। যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ঘোষণা দিয়েছি, অর্থাৎ আমাদের বাংলাদেশ ভূখণ্ড হচ্ছে আজকে থেকে স্বাধীন। তাই একটি দেশ যখন স্বাধীন হয় বা একটি দেশ যখন আমরা স্বাধীন ভূখণ্ড হিসাবে পাকিস্তানিদের দিক থেকে আমরা আলাদা করেছি, তাই এই দেশের নিশ্চয় একটা সরকার থাকবে যে সরকারের রাষ্ট্রকে পরিচালনা করবে। তাহলে সেই সরকার 1971 সালের 10ই এপ্রিল এই সরকার গঠিত হলো এবং এই প্রশ্নটা প্রিলিমিনারিতে আসছে এবং এই প্রশ্নটা বিসিএস ভাইভাতে জিজ্ঞাসা করা হয় এবং আমাকেও বিসিএস ভাইভা বোর্ডে এখান থেকে প্রশ্ন করা হয়েছিল। এরপরে 1971 সালের 17 এপ্রিল সেই সরকারটি কিন্তু শপথ নিল। এখন আসি 1971 সালের 26শে মার্চ যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারের উদ্দেশ্য কি ছিল আর সেই সরকারের নামটা কি ছিল। তাহলে সৈয়দ নজরুল ইসলাম তিনি কোন পদে আসীন ছিলেন সেটা কিন্তু আমরা বলতে পারবো। তাহলে প্রথমত 1971 সালে যে অস্থায়ী রাষ্ট্রপতি, মর্জিনা কমেন্ট করছো, জাহিদ কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম জাহিদ। তাহলে 1971 সালের 10ই এপ্রিল যে সরকারটি গঠিত হলো সেই সরকারটিকে অনেক নামে আমরা আখ্যায়িত করেছি বা অনেক নামে আমরা চিনি। প্রথমত কেউ কেউ এই সরকারকে বিপ্লবী সরকারও বলেন, তবে বিপ্লবী সরকার এটি কিন্তু স্বীকৃতি পায়নি, এটা ভাইভা বোর্ডেও কিন্তু প্রশ্নটি করা হয়েছে। তারপরে এই সরকারকে আমরা কি বলি, অস্থায়ী সরকার। এই সরকারকে আমরা বলি মুজিবনগর সরকার। এখন আসি এই সরকারের যিনি দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তিনি কোন পদে ছিলেন। প্রথমত 1971 সালের 10ই এপ্রিল যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এটি প্রধানমন্ত্রী শাসিত সরকার না বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার না, এটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার এবং রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি বাংলাদেশে ছিলেন না, তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তাকে রাষ্ট্রপতি করা হলো। এরপরে রাষ্ট্রপতির পরে আরেকটি পদ ক্রিয়েট করা হলো, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি, যাকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট। তারপরে প্রধানমন্ত্রী পদ ক্রিয়েট করা হলো, এরকম অনেকগুলো পদ ক্রিয়েট করা হলো। তাহলে প্রথমত যেহেতু রাষ্ট্রপতি বা মহামান্য রাষ্ট্রপতি সেই সময়কালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নেই, তিনি পাকিস্তান কারাগারে বন্দী আছেন, তাই উপরাষ্ট্রপতি নর্মালি কি করেন, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, যদিও এটি কিন্তু আলাদা একটা পোস্ট। তাহলে সেই সুবাদে সৈয়দ নজরুল ইসলাম কিন্তু তিনি
উপরাষ্ট্রপতি, অর্থাৎ তিনি ভাইস প্রেসিডেন্ট। এটা কিন্তু সঠিক আনসার। তিনি কিন্তু পদে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। এবার তিনি রাষ্ট্রপতির অবর্তমানে অনুপস্থিতিতে রাষ্ট্রপতির যে ভার, রাষ্ট্রপতির যে দায়িত্ব তার উপর অর্পিত হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করছেন, তাই রাষ্ট্রপতির ভার তার উপর অর্পিত হচ্ছে বলেই তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট। এরপরে আসি, এই যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারটি তো অস্থায়ী সরকার, কারণ এটি নির্দিষ্ট মেয়াদের সরকার না। যে কোনো একটা দেশের সরকার কিন্তু 5 বছর, 6 বছর কিংবা 4 বছর বা বিভিন্ন মেয়াদে হতে পারে। কিন্তু 1971 সালে যে সরকারটা গঠিত হয়েছিল সেই সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার না। সে সরকার ছিল যে স্বাধীনতার ঘোষণা দিয়েছি আমরা, সেই স্বাধীনতার ঘোষণাটিকে কার্যকর করা, মুক্তিযুদ্ধ পরিচালনা করা, আন্তর্জাতিক সমর্থন আদায় করা। কাজে এই সরকারের মেয়াদ ততদিন থাকবে যতদিন পর্যন্ত আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করব, ততদিন পর্যন্ত আমাদের এই সরকারের মেয়াদ থাকবে। কাজে এটি নির্দিষ্ট মেয়াদের সরকার না, এটি অস্থায়ী সরকার। সেই সুবাদে তিনি যেহেতু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন অস্থায়ী সরকারের, সে অর্থে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি। একই সাথে তিনি রাষ্ট্রপতির দায়িত্বটি যে পালন করতেছেন এটা কতদিনের জন্য এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না। পার্মানেন্টলি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন না, নন পার্মানেন্টলি। সেই সুবাদেও কিন্তু তিনি অস্থায়ী রাষ্ট্রপতি। তাহলে 1971 সালে মুজিবনগর যে সরকার, অস্থায়ী সরকার, প্রবাসী সরকার, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, তিনটাই ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে উত্তর কি হবে? উপরের সবগুলো। এখন দেখো তোমরা এই ব্যাখ্যাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু ব্যাখ্যাটা এভাবে তোমরা কখনো খেয়াল করনি, বা এই ব্যাখ্যাটা কিন্তু এভাবে তোমরা কখনো চিন্তাও করনি। অথচ প্রশ্নগুলো কিন্তু এভাবে তোমাদেরকে ভাইভা বোর্ডে, বিশেষ পরীক্ষায় ভাইভা বোর্ডে প্রশ্নগুলো এভাবে করা হয়। এমনকি তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাও কিন্তু তোমাদেরকে এখান থেকে প্রশ্নগুলো এখানে করা হবে। এখন তোমরা একটু কমেন্ট করো যে তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝছো কিনা, বা এই জিনিসটা একটু ব্যতিক্রম ভাবে শিখছো কিনা, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো, দেখি তোমাদের কমেন্ট একটু দেখি। দেখি কার কমেন্ট আগে আসছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের, তাহলে এ হচ্ছে 5টা প্রশ্ন। তো আমরা আজকে 5টা প্রশ্ন সলভ করলাম। আমরা পরবর্তীতে বাকি প্রশ্নগুলো সলভ করব। তোমাদের আজকে একটা অ্যানাউন্স করি, তোমরা জানো যে আমি বিসিএস পরীক্ষায় 3টা পার্ট, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, এখানে আমি 70 নম্বর পড়াই, জিকে অংশটুকু, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফি। আর রিটেন টেস্ট যেটা, এখানে আমি 300 এবং 90 মার্কস পড়াই, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এবং বাংলা ইংলিশ রচনা। আর ভাইবা যেটা, সেটা আমি 200 নম্বর পড়াই। বর্তমানে এই 47তম বিসিএস এর এবং 48তম বিসিএস, মূলত এখন 48তম বিসিএস এ আমি প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে তাদেরকে ভর্তি নিচ্ছি। 47তম বিসিএস যেহেতু জুন মাসের শেষের দিকে হবার সম্ভাবনা আছে, বর্তমানে আমার প্রতিটা কোর্সে কিন্তু একটা অফারে ভর্তি চলছে। তোমরা যারা এই 48তম বিসিএস এ ভর্তি হতে চাও তাদেরকে আমি 48তম বিসিএস এর সুযোগ দিব, বাট এখন 47তম বিসিএস এর এই কোর্সটি ফ্রি দিব। তো আমার কোর্স ফিটা আগে ছিল 2500 টাকা, 2550 টাকা। পরবর্তীতে এই কোর্সটি আমি কমিয়ে আনছি। বর্তমানে আমার প্রিলিমিনারি যে কোর্সটি, এই কোর্সটি হচ্ছে 750 টাকা। এটা অল্প সময়ের জন্য একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে, 750 টাকা প্রিলিমিনারির জন্য। ভাইবাতে আমার কোর্স ফি ছিল 3550 টাকা, অর্থাৎ 3550 টাকা। যেহেতু ভাইবা শেষের দিকে, এই মুহূর্তে আমি ভাইবাটা 2020 টাকা নিচ্ছি অল্প সময়ের জন্য। আর লিখিত কোর্সটা এটা 1020 টাকা নিচ্ছি। এই কোর্স ফিটা কিন্তু আমার 2500 টাকা ছিল অল্প সময়ের জন্য। সো যারা আমার এই 47 বিসিএস, 48 বিসিএস এর প্রিলিমিনারি, 47 বিসিএস অ্যাডভান্স লিখিত এবং 44 বিসিএস এর
ভাইবা যেটা সেই এই ফিতে তোমরা ভর্তি হতে পারবা। যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে এই নম্বরে 01712282980 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আর 45তম বিসিএস এ যারা ভাইবা প্রার্থী, এটার কোর্স ফি আমার 3500 টাকা। এই মুহূর্তে যারা ভর্তি হতে চাও দ্রুততম সময়ের মধ্যে, তাদের জন্য আমি 2040 টাকা রাখবো। তো এই হচ্ছে তোমাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট। আর প্রত্যেকের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা ক্লাসগুলো করলে বা ক্লাসগুলো করছো প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। এই তথ্যগুলো তোমাদের প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা সবগুলো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।